তিস্তা ইস্যুতে দিল্লির অবস্থান পরিবর্তন হয়নি বললেন জয়শঙ্কর। সব বিষয়ে আলোচনা হবে মোদির সফরে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই উন্নয়ন হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। সম্পদ সৃষ্টিতে গবেষণার তাগিদ। উন্নয়নশীল দেশ গড়তে উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ সিপিডির। এলডিসির সুবিধা রক্ষায় দর কষাকষির আহ্বান। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সম্পর্কের বন্ধনে নতুন মাত্রা এনে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন। এ কথা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমানিয়াম জয়শঙ্কর বলেন, বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে দুদেশের সম্পর্ক পৌঁছাবে অনন্য উচ্চতায়। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে খোলামেলা আলাপ হবে দুই প্রতিবেশীর মধ্যে। তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুতে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর জয়শঙ্কর। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রামেনিয়াম জয়শঙ্কর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক। এই বৈঠকে আলোচনা হয় নরেন্দ্র মোদির আসন্ন সফরের নানা দিক নিয়ে। এছাড়া দুই দেশের অমীমাংসিত বিষয় নিয়ে, বিশেষ করে অভিন্ন নদীর পানি বণ্টন, রেল যোগাযোগ চালু, করোনা মহামারীতে স্বাস্থ্য সংকট এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কৌশল নিয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর এস জয়শঙ্কর বলেন, নরেন্দ্র মোদির সফর আশার সঞ্চার করেছে দুই দেশের মানুষের মাঝে। We see Bangladesh as a key neighbor and a valued partner, not only in South Asia, but also in the broader Indo-Pacific region. Definitive, something very transformational in our relationship. বলেন, আগামী 20 বছর অগ্রাধিকার তালিকায় থাকবে নানা মাত্রার যোগাযোগ মানেই উৎপাদনশীলতা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশীদের এই সম্পর্ক বদলে দেবে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বঙ্গোপসাগর। I see economic possibilities, I see huge connectivity possibilities, I see a lot of people-to-people possibilities. Meeting of our Water Resources Secretary very soon, so I'm sure they will be discussing it further. I think you all know the Government of India's position. That position has not changed. সংযুক্তির ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষকে যুক্ত করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। দুই দেশের বন্ধু হিসেবে সম্ভাব্য নাম এসেছে জাপানের। I can tell you the entire logistics, the whole geo-economics of the region will change. Bay of Bengal will look very different. We talked about Japan as a possibility because both of us have very good relations with Japan, and Japan is involved in connectivity projects in the Bay of Bengal. সব হত্যাকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে এস জয়শঙ্কর বলেন, সীমান্তে অপরাধ কমলে হত্যাকাণ্ড কমবে। তার ভাষায়, নো ক্রাইম, নো বর্ডার কিলিং। Every death is regrettable, but we also ask ourselves, why is there a problem? And we know the problem. The problem is because of crime. So our shared objective should be a no crime, no death border. নরেন্দ্র মোদির সফরকে সফল করতে সব ধরনের আলোচনা হয়েছে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত দুই দেশ। We plan to undertake jointly to celebrate these historic occasions. পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু ফেলোশিপ ও গবেষণা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানের যুগে গবেষণার মাধ্যমে নতুন পণ্যের উদ্ভাবন ও রপ্তানি বাড়াতে নজর দিতে হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট।
বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে এবছরও বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান করল সরকার। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে ৭৭ জন, এনএসটিতে ৩,৩০৫ ও বিশেষ গবেষণায় ৮০০ জনকে অনুদানের চেক হস্তান্তর করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানের যুগে প্রতিনিয়তই নতুন নতুন আবিষ্কার হচ্ছে। তার সাথে মিল রেখে গবেষণায় নতুন উদ্ভাবন ও রপ্তানিতে নজর দিতে হবে। বিজ্ঞানের যুগে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের চলতে হবে। গবেষণার মধ্য দিয়ে আমরা ব্যয় কমাতে পারি, উৎপাদনের উৎকর্ষতা বাড়াতে পারি, পরিমাণ বৃদ্ধি করতে পারি। আমাদের রপ্তানি খাতে আমরা শুধু একটা বা দুটোর উপরে নির্ভরশীল না, আমরা বহুমুখী পণ্য উৎপাদন করে রপ্তানি করতে পারি। সরকার প্রধান বলেন, শিক্ষাকে বহুমুখীকরণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়তে কাজ করছে সরকার। এ সময় মার্চের শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। ভ্যাকসিন দেওয়াটা শেষ হওয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ মার্চ মাসের শেষের দিকেই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সক্ষম হব। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলি সেগুলিও একটা বেশ কিছু হল এবং বিল্ডিং যাওয়ার জন্য আছে, সেগুলো আমি মেরামত করা বা সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেটা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন অব্যাহত রেখে উন্নত রাষ্ট্রে পদার্পণ করবে বাংলাদেশ। আমরা যেহেতু দীর্ঘদিন সরকারে থাকার সুযোগ পেয়েছি এবং সরকারের ধারাবাহিকতা আছে, যার কারণে আজকে মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেগুলি পূরণ করতে আমরা সক্ষম হচ্ছি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সাথে সাথে হাইটেক সিটি, হাইটেক পার্ক, সফটওয়্যার প্রযুক্তি পার্ক সহ আমরা এমনভাবে তৈরি করে দিচ্ছি যেন আমাদের দক্ষ জনশক্তির সাথে সাথে আমরা যেন অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে পারি। আগামীতে প্রতি বিভাগে একটি করে নব থিয়েটার করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে তিনি করোনার টিকার প্রথম ডোজ নেন। এ সময় তার পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এর আগে ২৪ ফেব্রুয়ারি করোনা ভাইরাসের টিকা নেন শেখ রেহানা। একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নশীল দেশ গড়তে উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে ২০২৬ সালের পরেও বাংলাদেশ যাতে এলডিসির সুযোগ সুবিধাগুলো পেতে থাকে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে দর কষাকষি চালিয়ে যেতে হবে। এছাড়া রাজস্ব আদায় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ওপরও জোর দিয়েছে সিপিডি। তৌহিদুর রহমানের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে এলডিসি থেকে চূড়ান্ত ছাড়পত্র মিলবে। এতে একদিকে যেমন উন্নয়ন অগ্রযাত্রার স্বীকৃতি রয়েছে, অন্যদিকে মোকাবেলা করতে হবে বেশ কিছু চ্যালেঞ্জ। সিপিডির ভার্চুয়াল সংলাপে এলডিসি গ্র্যাজুয়েশনের স্বীকৃতি ও চ্যালেঞ্জ মোকাবেলায় নানা পরামর্শ উঠে আসে। বাংলাদেশের ব্র্যান্ডিং বাড়বে, বাংলাদেশের যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা, সেটার ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হবে। চ্যালেঞ্জগুলি রয়েছে, সেই চ্যালেঞ্জগুলির যে আন্তর্জাতিক সহযোগিতা যেগুলি পাওয়া যায় বিভিন্নভাবে, সেটা শুল্কমুক্ত, কোটামুক্ত বাজারে প্রবেশ, সাহায্য সেটির এবং স্বল্প সুদে এবং সুদবিহীন যে ঋণ নিতে পারি। এলডিসি গ্র্যাজুয়েশনের পর রপ্তানিতে কর সুবিধা হ্রাস, মেধাস্বত্ব ও স্বল্প সুদে বৈদেশিক ঋণ প্রাপ্তিসহ অনুদান কমতে পারে বলে আশঙ্কা সিপিডির। তাই এইসব সুবিধা ধরে রাখতে সরকারকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার তাগিদ সংস্থাটির। ক্ষমতা বজায় রাখার জন্য আমার যে কস্টটা আমাকে কমাতে হবে। প্রতিষ্ঠানের ভেতরে যে সক্ষমতা, সেই সক্ষমতাটা তার বাড়াতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে প্রতিষ্ঠান থেকে তিনি যে বাজারে যাচ্ছেন সেই কস্ট এলিমেন্টটা তাকে কমাতে হবে। এবং তৃতীয় হলো যে সরকারের বিভিন্ন ধরনের যে নীতি, যেমন এক্সচেঞ্জ রেট কি হবে, বিজনেস এনভায়রনমেন্টটা কিরকম, এটা দিয়ে তাকে প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখতে হবে। তবে আগামী ৫ বছরের মধ্যে সব দুর্বলতা কাটিয়ে উদ্ধৃত চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বেসরকারি বিনিয়োগের জন্য উন্নত ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে এবং হাই ভ্যালু এবং হাই এন্ড শিল্পের জন্য অধিকতর
বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য কঠিন হবে না বলেও মত তাঁর। কার্যক্রম আরো জোরদার করতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে এইচটি ইমামের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় বনানীতে অন্তিম শয়ান। আবার আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো সাক্ষ্যগত মূল্য নেই বলে রায় দিয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। রায় বলা হয়, অপরাধ যাই হোক, একজন শিশুকে 10 বছরের বেশি সাজা নয়। ভারত যুক্তরাজ্যের উচ্চ আদালতের নজির বিবেচনায় নিয়ে শিশুদের বিষয়ে এমন রায় দিলেন দেশের সর্বোচ্চ আদালত। সংবিধান বিশেষজ্ঞরা আশা করছেন শিশুদের বিচারের ক্ষেত্রে নিম্ন আদালত এই রায় বিবেচনায় নেবেন। রায়ের পর্যবেক্ষণে আদালত আরও বলেছেন, শিশুরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, তাই অপরাধ নিজেদের ঘাড়ে তুলে নেয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তার মরদেহ বনানীর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বৃহস্পতিবার প্রথম প্রহরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোসেন তৌফিক ইমাম। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এইচটি ইমাম নামেই পরিচিত হোসেন তৌফিক ইমাম প্রশাসনের উচ্চ পর্যায়ে কর্মজীবন শেষে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে। বৃহস্পতিবার প্রথম প্রহরে 82 বছরের জীবনাবসান হয় এই গুণী মানুষটির। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ গ্রামের বাড়ির সরকারি কলেজ মাঠে হয় প্রথম জানাজা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হন এইচটি ইমাম। কর্মজীবনের সহকর্মী, রাজনৈতিক দল, স্বজন আর সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে। চাকরি থেকে রিটায়ার করেছেন, কিন্তু কাজ থেকে তিনি কখনো রিটায়ার করেননি। এমন কর্মপাগল মানুষ, এমন কর্মনিষ্ঠ মানুষ এইচটি ইমাম সাহেব, তার মৃত্যুতে যে শূন্যতা হলো, এটা সহজে পূরণ হবার নয়। স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের এই সরকারের সাথে কাজ করেছেন। উনি আমাদের অবশ্যই একজন থিঙ্ক ট্যাঙ্কারের মধ্যে একজন ছিলেন। উনি কঠোর পরিশ্রমী ছিলেন। ওনার মেধা, ওনার স্মরণ শক্তি, ওনার মনন শক্তির ধারে কাছে আমরা কেউ আসতে পারিনি। সেজন্যই বললাম, ওনার একটা নখের সমানও যদি আমরা হতে পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হতো। গুলশানের আজাদ মসজিদে হয় দ্বিতীয় জানাজা। পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে শেষ ঠিকানায় চিরনিদ্রা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রাইম ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আজমজে চৌধুরীর মা বেগম বখতুন্নেসা চৌধুরী গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নামাজে জানাজা বুধবার বাদ জোহর কুলাউড়ার হোসেনপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। গুণীয় শ্রদ্ধাভাজন অভিভাবকের মৃত্যুতে পুরো প্রাইম ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত। তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রাইম ব্যাংক পরিবার। বেগম বখতুন্নেসা চৌধুরী প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তানজিল চৌধুরীর দাদি। ব্যবসা বাণিজ্যের খবর। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন হওয়া 357টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 100টির, কমেছে 150টির, আর অপরিবর্তিত ছিল 107টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 27 পয়েন্ট বেড়ে উঠে আসে 5515 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 707 কোটি 54 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসিতেও, লেনদেন হয়েছে 79 কোটি 78 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। শেষ করছি রাত 9:21 সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিস্তা ইস্যুতে দিল্লির অবস্থান পরিবর্তন হয়নি বললেন জয়শঙ্কর, সব বিষয়ে আলোচনা হবে মোদির সফরে।
সরকারের ধারাবাহিকতা আছে বলে উন্নয়ন হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। সম্পদ সৃষ্টিতে গবেষণার তাগিদ। উন্নয়নশীল দেশগুলোতে উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ সিপিডির। এলডিসির সুবিধা রক্ষায় দর কষাকষির আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন। 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।